আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। যদি একটু কষ্ট করে শুনতেন। 20শে নভেম্বর 2024 ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজুল আলমের সাথে বিশেষ এক সাক্ষাৎকার দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই তারিখের পর থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশের যদি অবস্থান আপনি দেখেন, এই সাক্ষাৎকারের পরে বাংলাদেশের অবস্থা পুরোপুরি পরিবর্তন হয়ে যায়, যার উদাহরণ বর্তমান পর্যন্ত। ওই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলো যদি বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেব। যার প্রেক্ষিতে এই কথাকে ডেইলি স্টার বাস্তবায়ন করে দেখালো। আজ 7ই জানুয়ারি 2025। রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তাই 20শে নভেম্বর যে কথা ডেইলি স্টার প্রধান উপদেষ্টার মুখ থেকে যে কথা বের করলেন, সেই কথাই পরবর্তীতে ডেইলি স্টার কলে কৌশলে যেভাবে হোক তা বাস্তবায়ন করে দেখালো। এই 20শে নভেম্বরের পরে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটও ক্রমে ক্রমে পরিবর্তন হওয়া শুরু হলো। বিএনপির ভিতরে ভারতের ভালোবাসা, ভারত প্রেম ক্রমে ক্রমে জাগ্রত হলো। তাদের রাজনৈতিক বড় নেতা, তাদের মুখ থেকে আওয়ামী লীগের প্রশংসা আসলো, আওয়ামী লীগের ভালোবাসা জন্মালো, ভারতের ভালোবাসা জন্মালো, এবং বাংলাদেশের যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন, ক্রমে ক্রমে সেগুলোই তারা ভেটো দেওয়া শুরু করলো। যার উদাহরণস্বরূপ প্রথম আলোর সামনে এক আন্দোলন হলো এই 20শে নভেম্বরের পরে। যে আন্দোলনটা চলছিল এবং 25শে নভেম্বর এটা মোটামুটি ভালো মানের আন্দোলন সেই প্রথম আলোর সামনে চলতেছিল। এই আন্দোলনকারীরা প্রথম আলো বয়কটের জন্য এবং ডেইলি স্টারের বয়কটের জন্য তারা ব্যাপক আন্দোলন শুরু করে। এক পর্যায়ে সে আন্দোলন উপর পুলিশে লাঠিচার্জ করে, সেনাবাহিনী আন্দোলনে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরবর্তীতে যারা আন্দোলনকারীর কিছু সংখ্যক লোককে সরাসরি থানায় ধরে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে থানায় আটকে রাখা হয় সারা রাত ধরে। কেন তাদেরকে ধরা হয়েছে প্রশ্ন করলে তারা উত্তর দেন উপর থেকে নির্দেশ, এবং দিনের বেলা ছাড়বে বলে তাদেরকে দিনের বেলায় সকাল দিকে তাদেরকে আটকিয়ে রাখা হয়। পরবর্তী যদিও ছেড়ে দেওয়া হয়, কিন্তু সেই প্রশ্নের জবাব আজও মিলেনি, উপর থেকে ফোনটা কে দিল। আজ সে বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমি অনেক ঘাটাঘাটি করে যেগুলো আমি পেয়েছি, উপর থেকে ফোনটা কে দিল, তাই কে দিয়েছে? প্রধান রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, নাকি সেনাপ্রধান, না উপদেষ্টাদের ভিতরে কেউ? তো ওর পরে উপদেষ্টা নাহিদ তিনি এক বিবৃতি দেন, যে বিবৃতিতে প্রথম আলোর সাফাই তিনি করেন এবং কোনো প্রথম আলোর দোষ নেই বা এরকম তিনি সাফাই করেন। কিন্তু যারা এর বিষয়ে আন্দোলন করেন তারা তো নিজের স্বার্থে তারা আন্দোলন করে না, যে আমি এই আন্দোলন করতেছি আমার বাড়ি জমি প্রয়োজন, টাকা প্রয়োজন, পোশাক প্রয়োজন, এর জন্য তো তিনি আন্দোলন করেনি। আন্দোলন কেন করেছে? আন্দোলন করেছে দেশের স্বার্থের জন্য। কিন্তু এর পিছনে এই ফোনটা কে দিয়েছে, জাস্ট এর জন্য আমি একটা অ্যানালাইসিস শুরু করলাম। প্রত্যেক উপদেষ্টাদের পিছনে পিছনে আমি দেখলাম আসলে তাদের ফেসবুকের স্ট্যাটাস কি। পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্যার আসিফ নজরুল স্যারের তার
ফেসবুকের স্ট্যাটাস দেখে আমি অবাক হয়ে গেলাম। কারণ এই আসিফ নজরুল স্যারের আমি 2024 থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত তার স্ট্যাটাস দেখি। আসলে তিনি কি লিখছেন? তো স্ট্যাটাসের ভিতরে আমি যা পেলাম সব প্রথম আলো। কারণ তিনি প্রথম আলোর একজন লেখক ছিলেন এবং প্রথমা .com-এ তিনি বই বিক্রি করতেন। তাহলে ফোনটা কি তিনিই দিয়েছেন? তো আমার যতটুকু এটা মনে হয় ফোনটা তার মাধ্যমেই গিয়েছে এবং তার ছাত্রের মাধ্যমে এটা তিনি প্রকাশ করেছেন যে তিনি এর সাথে জড়িত নয়, মানে তিনি সরাসরি করেননি, তিনি ইন্ডিকেটে করেছেন, এরকম আমার কাছে মনে হয়েছে। তো বাংলাদেশের যে প্রেক্ষাপট, আপনি যদি স্ট্যাটাসগুলো এখনো দেখেন 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত যা দেখবেন আসিফ স্যারের শুধু শেয়ার বা শুধু প্রথম আলো আর প্রথম আলো। আর এই প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশের উপদেষ্টাদেরকে পরিবর্তন করছে এবং বাংলাদেশকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতেছে বলা যায়। তাই প্রথম আলো ডেইলি স্টার এর সাথে যুদ্ধ করে স্বয়ং শেখ হাসিনা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি পর্যন্ত ব্যর্থ হয়েছেন। তা আমরা তো সাধারণ মানুষ, আমরা তো ব্যর্থর পথেই বলা যায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই প্রথম আলো ডেইলি স্টারকে বাংলাদেশ থেকে বয়কট করা না যাবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কোনো সমস্যার সমাধান করা অসম্ভব। যার উদাহরণস্বরূপ আমি একটা দিই। তাবলিগের ভিতরে দুটি গ্রুপ, একটা বলে সাতপন্থী আর একটা হচ্ছে জুবারপন্থী। তো জুবারপন্থী যাকে বলা হয় সেটা মানুষের কাছে পরিষ্কার, এটা জুবাইরপন্থী না, এটা ওলামাই কেরামপন্থী, মানে ওলামাই কেরাম এটি নিয়ন্ত্রণ করেন। সাতপন্থী, সাত সাহেবের বাড়ি ভারতে, সবকিছু ভারতে, তাই বাংলাদেশে নিয়ন্ত্রণ করে কে? তো বাংলাদেশে নিয়ন্ত্রণ করে যে ব্যক্তি তার নাম হচ্ছে ওয়াসিবুল ইসলাম, যিনি কিনা বাংলাদেশের মূল। দেখবেন বর্তমানে এই ওয়াসিবুল ইসলামের অনুসারী, মানে অনুসারী অন্য অন্য অনেক নেতাকে ধরছে, কিন্তু মূল যে ব্যক্তি তাকে ধরেনি। কেন তাকে ধরেনি? কে এর পিছনে যদি আপনি ঘেটে ঘুরে দেখেন, এর পিছনে যাকে পাবেন তাকে পাবেন ডেইলি স্টার এবং প্রথম আলো। তো ডেইলি স্টারকে এই ওয়াসিবের সাথে সম্পর্ক কি? ডেইলি স্টারের যে সম্পাদক ও প্রকাশক মাহফুজুল আনামের আপন শালার নাম হচ্ছে ওয়াসিবুল ইসলাম এবং ওই হিসাবে প্রথম আলোর ব্যয় হয়। তাহলে ডেইলি স্টার এবং প্রথম আলো ওয়াসিবুল ইসলামকে সাহায্য করে। যার উদাহরণস্বরূপ আপনি দেখবেন ওলামাপন্থী বা জুবারপন্থী যাদেরকে, এদেরকে প্রতিবেদন টিভিতে বা টেলিভিশনে যে পরিমাণ প্রচার না হয়, এই ওয়াসিব বা সাতপন্থী তাদের প্রচার বেশি হয়। এবং বর্তমান পর্যন্ত এই সমস্যার পিছনে যদি আপনি দায় যদি ধরেন তাহলে এই ডেইলি স্টার প্রথম আলো কি পাবেন? যে জিনিস খুব সহজেই সমস্যার সমাধান, যে একটা মসজিদ তার পিছনে নিয়ন্ত্রণ করে একজন আলেম মানুষ, মাদ্রাসা আলেম মানুষ, তাবলিগও ঠিক নিয়ন্ত্রণ করবে আলেম, সাধারণ কোনো ব্যক্তি না। এই ওয়াসিবুল ইসলামের যদি আপনি ইতিহাস ঘেটে দেখেন, এই ওয়াসিবের পিছনে শুধু দুর্নীতি আর দুর্নীতি ছাড়া আপনি কিছুই পাবেন না। যে ব্যক্তি সাধারণ একজন ইঞ্জিনিয়ার, বাংলা শিক্ষায় শিক্ষিত, তিনি ধর্মীয় বুঝেন কি? যে কখনো মাদ্রাসার বারান্দায় যায়নি, তিনি ধর্মের কি বুঝেন? আর তিনি ধর্মের এত বড় প্রতিষ্ঠান তিনি নিয়ন্ত্রণ করেন। আর এই নিয়ন্ত্রণের পিছনে যে সহযোগিতা করেন তিনি হচ্ছেন ডেইলি স্টার এবং প্রথম আলো। ডেইলি স্টার এই তাবলিগের সমস্যার সমাধান করতে চায় না, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সমস্যা তিনি সমাধান করতে চায় না। যতদিন পর্যন্ত এই ডেইলি স্টার প্রথম আলো বাংলাদেশে থাকবে এবং ততদিন পর্যন্ত বাংলাদেশের সমস্যা সমাধান হবে না। যার উদাহরণস্বরূপ 20শে নভেম্বর এক সাক্ষাৎকারের মাধ্যমে ডক্টর ইউনূসের মুখ থেকে মাহফুজ আনাম যে কথাটি বের করেছেন তা বাস্তবায়নের পথে। যে উপদেষ্টাদের কাছ থেকে বাংলাদেশের মানুষ যা আশা করেছিলেন সংস্কার, সেই সংস্কার যতক্ষণে যেন না করতে পারে, এর জন্য যা কিছু করার এই ডেইলি স্টার করেছে, প্রথম আলো করেছে
এবং তা বাস্তবায়নের পথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।